পার্টি ফ্লোরের এক পাশে হাতে একটা জুসের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ঝুমুর। প্রায় 10 মিনিট আগে ওয়াহিদ ড্রেস ক্লিন করতে ওয়াশরুমে ঢুকেছিল, কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে গেলেও ওয়াহিদ আসছে না দেখে ঝুমুর সেদিকে এগিয়ে গেল। ইতস্তত বোধ করলো জেন্টস ওয়াশরুমে ঢুকবে কি না তা ভেবে। পরে ঢুকে গেল ভেতরে, কেউ নেই। ঝুমুরের মাথা ঘুরে গেল। সে তো এই দরজার কাছ থেকেই একবারও চোখ সরায়নি। তাহলে ওয়াহিদ বের হলো কখন? আর বের হলেই বা কোথায় গেল? ঝুমুরের নিজেকে পাগল পাগল লাগছিল। নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে এসব। কাঁপতে থাকা হাতে ওয়াহিদের ফোনে কল দিল, কল ঢুকছে না। ঝুমুর ইভেন্ট ম্যানেজমেন্টের একজন লোককে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া এখানে কি কোনো এক্সট্রা রুম আছে? আর থাকলে সেগুলো কোন দিকে? লোকটা বলল, আমাদের এখানে 3টা রুম আছে, একটা বুকড আর বাকি 2টার মধ্যে একটাতে কাজ চলছে আর একটা এখন খালি আছে, আর রুমগুলো সব সেকেন্ড ফ্লোরে। ঝুমুর উপরে যাওয়ার জন্য সিঁড়ি খুঁজতে থাকে। তাড়াতাড়ি হেঁটে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ম্যানেজমেন্ট লোকটা দৌড়ে এসে ঝুমুরকে বলতে লাগলো, সরি ম্যাম, একটা ভুল হয়েছে। যে রুমটা খালি ছিল সেটা 5 মিনিট আগে বুক হয়ে গেছে। কথাটা শুনে ঝুমুরের মাথা ভন ভন করতে লাগলো। আর কিছু না শুনে সেই রুমের দিকে দৌড়ে গেল। রুমের সামনে গিয়ে ওয়াহিদের নাম ধরে ডেকে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু কয়েক মিনিট কেটে গেলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ায় একটা বিকট শব্দ হলো। ঝুমুর আবারও দরজা ধাক্কাতে লাগলো। ওর কেন জানি না মনে হচ্ছে এই রুমেই ওয়াহিদ আছে। হঠাৎ করেই খুলে গেল রুমের দরজাটা। সেই সাথে ভেতর থেকে একটা মেয়ে দৌড়ে বেরিয়ে এলো। মেয়েটাকে ধরতে গিয়ে তার ধাক্কায় ঝুমুর মাটিতে পড়ে গেল। আর কোনো দিকে তোয়াক্কা না করে ঝুমুর উঠে রুমের ভেতরে চলে গেল। ঘুটঘুটে অন্ধকার রুমের মধ্যে। অন্ধকারে দেওয়াল হাতড়ে রুমের লাইট জ্বালিয়ে দিল। তার আশঙ্কাই সত্যি হলো, ওয়াহিদ এই রুমেই আছে। নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে ওয়াহিদ। তার কালো শার্টের উপরে বোতামগুলো খোলা। কোটটা পড়ে আছে বিছানার এক পাশে। হাত ঘড়িটা ফ্লোরে পড়ে আছে। কাচের একটা ফুলদানি ভেঙে পুরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। রুমের এমন বিধ্বস্ত অবস্থা দেখে তার মাথা ঘুরতে লাগলো। দৌড়ে গিয়ে পানি এনে ওয়াহিদের মুখে চোখে মুখে ছিটিয়ে দিল। ওয়াহিদ একটু নড়ে চড়ে আবারও বিছানায় পড়ে রইল। ঝুমুর ওকে ধরে বিছানা থেকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু বলিষ্ঠ নিস্তেজ শরীরটা তেমন নাড়াতে পারল না। ঝুমুরের তখন মনে হলো আজ তো তারা ড্রাইভার সাথে নিয়ে এসেছে। ফোন করে ড্রাইভারকে ডেকে নিল। তারপর দুজনে ধরাধরি করে ওয়াহিদকে বাড়িতে নিয়ে এলো। কেয়া ভাতের প্লেট হাতে নাড়াচাড়া করছে, কিন্তু কিছুই খাচ্ছে না। কেয়ার মা বাবা মেয়েকে নিয়ে বেশ কয়েকদিন ধরে চিন্তিত। মেয়েটা কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে সারাক্ষণ। কেয়ার বাবা জিজ্ঞাসা করেন, কিরে মা, আজ কি তোর পরীক্ষা খারাপ হয়েছে নাকি? মুখটা এমন দেখাচ্ছে কেন? কেয়া বাবার কথা শুনে বলে, না কিছু না, এমনি ভালো লাগছে না। পরীক্ষা ভালোই হয়েছে। এমনি ভালো লাগছে না? আচ্ছা শোন, তোর বড় খালার বাড়ি থেকে ঘুরে আয়, ভালো লাগবে। রিনিও নাকি ছুটিতে বাড়িতে এসেছে। রাফি তো ঢাকা এসেছে, যাওয়ার সময় তোকে নিয়ে যাবে। কেয়া বলল, আচ্ছা দেখি। আরে এত ভাবাভাবির সময় নেই। রাফি মনে হয় কালই সকালে চলে যাবে। তুই রাতে জামা কাপড় গুছিয়ে রাখিস। আমি ফোন দিয়ে বলে দিলে সকালে এসে তোকে নিয়ে যাবে। কেয়া প্লেটের কিছু ভাত খেয়ে রুমে চলে গেল। আজকাল কিছুই ভালো লাগে না তার। তবু যাওয়ার জন্য নাকচ করলো না, কারণ তার বড় খালার বাড়ি যশোহর, যেখানে আদিল থাকে। যদি আদিলের সাথে দেখা হয়ে যায় সেই আশায় যাচ্ছে। রাতে টুকটাক ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠেই দেখে রাফি ড্রয়িং রুমে বসে আছে।
চা খেতে খেতে তার বাবার সাথে কথা বলছে। রাফি কেয়াকে দেখেই বলে উঠল, কেমন আছো কেয়া? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। তুমি কেমন আছো? কেয়ার বাবা বলেন। আচ্ছা, তুমি নাস্তা করে রেডি হয়ে যাও, আর 1 ঘন্টা পরেই বাস। কেয়া নাস্তা শেষ করে রুমে গিয়ে রেডি হয়ে গেল। একটা পিঙ্ক রঙের টপস পরে কোমরের সমান চুলগুলো উঁচু করে ঝুঁটি করে ফেলল, মুখে হালকা পাউডার আর ঠোঁটে লিপস্টিক দিল। উজ্জ্বল শ্যামলা মেয়েটাকে হালকা সাজেই ভীষণ সুন্দর লাগছে। কেয়া বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাফির সাথে বেরিয়ে পড়ল। রাত 9টা। আজকের মতো রাতে ঘোরাঘুরির পর্ব শেষ করে নিজের বরাদ্দকৃত রুমে ফিরল নীরব। দরজায় তালা খুলে রুমে ঢুকে রুমের অসম্ভব সুন্দর অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করলো তার। এই অবস্থা সকালে সে নিজেই করেছিল। হাত চালিয়ে ফ্লোরে পড়ে থাকা সব কাপড় চোপড় ঠেলে রুমের ছোট্ট একটা এক পাটের আলমারিতে ঢুকিয়ে দিল। দক্ষ হাতে বিছানায় ঝাড়ু দিয়ে শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। বিছানায় পিঠ ছোঁয়াতেই পেটের ক্ষুধায় পেট ইঁদুর ছোটাছুটি করতে শুরু করলো। পরক্ষণেই মনে পড়লো আজ রাতে তো বাইরে থেকে খাওয়াও কিনে আনা হয়নি, কারণ তার রাজার ভান্ডার ফুরিয়েছে। আর একদিকে এখন চলছে মাসের শেষ সময়। কে বলবে সে মাসের শুরুতে রাজার হালে চলা ছেলেটা মাসের শেষে দিনগুলোতে কত রাত না খেয়ে ঘুমিয়ে পড়ে। টাকা না থাকলেও হাত পেতে বাবার কাছে টাকা চাইতে তার বিশাল অস্বস্তি, যেখানে তিনি মাসের শুরুতে 10,000 করে টাকা পাঠিয়ে দেয়। আর সেই মাসে পরীক্ষার কারণে আদিল ও তার সাথে ছিল, তাই খরচ বেশি হয়ে গেছে। যদিও আদিল এখানে থাকতে চায়নি, সে নিজেই জোর করে রেখেছে। পেটে ক্ষুধা আর শরীর ক্লান্তি নিয়ে বিছানায় শুয়ে রইল নীরব। এভাবে শুয়ে থাকতে থাকতেই এক সময় ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ঝুমুর বাড়িতে এসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ওয়াহিদকে রুমে নিয়ে গেল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। ঝুমুর তাদের জাগাতে চাইল না। ওয়াহিদকে রুমে শুয়ে দিয়ে রান্নাঘর থেকে এক গ্লাস লেবুর পানি নিয়ে এলো। শুয়ে থাকা ওয়াহিদের মুখে চামচ দিয়ে কয়েকবার লেবুর রস দিল। ওয়াহিদ চোখ মুখ কুঁচকে মাথা ধরে ধীরে ধীরে উঠে বসল। ঝুমুর গ্লাসটা মুখের সামনে নিয়ে আরেকটু লেবু পানি দিতেই ওয়াহিদ দৌড়ে ওয়াশরুমে চলে গিয়ে বমি করতে লাগলো। প্রায় কিছু সময় পর হাত মুখ ধুয়ে বাইরে এলো। বাইরে এসে ঝুমুরের দিকে তাকিয়ে বলল, সরি, আসলে আমি একটু ড্রিঙ্কস করে ফেলেছিলাম। আসলে ফার্স্ট টাইম করেছি, তাই এমন লাগছে। মাথাটা এত ভার হয়ে আছে। কিন্তু আমরা বাড়িতে আসলাম কখন? ঝুমুর কিছু বলল না। আলমারি থেকে কাপড় বের করতে লাগলো। ওয়াহিদ ঝুমুরের কাছে গিয়ে বলল, তুমি কিছু বলছো না কেন? ড্রিঙ্কস করেছো বলে আমার সাথে রাগ করেছ? আসলে আমি ইচ্ছে করে করতে চাইনি। কনায় জোরে জোরেতে একটু খেয়েছিলাম, কিন্তু এতটা নেশা হয়ে গেল কিভাবে বুঝতে পারছি না। ঝুমুর অবাক হয়ে তাকায় ওয়াহিদের দিকে, বলল, আপনার ফ্রেন্ড কণা, তারপর কি হয়েছিল মনে আছে? ওয়াহিদ মাথায় হাত দিয়ে গিয়ে বিছানায় বসলো। বলতে লাগলো, না, আর কিছু মনে পড়ছে না। বাড়িতে কখন এলাম সেটাও মনে পড়ছে না। ঝুমুর আর কিছু বলল না। তার ভাবনাই ঠিক হয়েছে, কিন্তু এখন এসব ওয়াহিদকে জানানো যাবে না। ওই মেয়েটাকে তার শুরু থেকেই ভালো লাগতো না। মেয়েটা কেন এমন করছে সেটা তাকে খুঁজে বের করতে হবে। ঝুমুরকে অন্যমনস্ক দেখে ওয়াহিদ আবার বিছানা থেকে উঠে এগিয়ে গেল ওর দিকে। ঝুমুর ওয়াহিদকে এত কাছ থেকে দেখে কিছু বলতে যাবে, ঠিক তখনই একজোড়া শুষ্ক ওষ্ঠ তার কোমল ওষ্ঠজোড়া দখল করে ফেলল। ওয়াহিদের ওষ্ঠজোড়া তীব্র তক্ষণে অশান্ত হয়ে উঠল তার হৃদয়। খামচে ধরল ওয়াহিদের পিঠ। ঝুমুরের অবচেতন মন সাড়া দিতে লাগলো ওয়াহিদের নিগ্র স্পর্শে। আচমকা ঝুমুর নিজেকে হাওয়ায় অনুভব করলো। ওয়াহিদ তাকে বিছানায় শুয়ে দিল। আবারও মেতে উঠল ওষ্ঠ সুধা পানে। ঝুমুরের কায়া হতে খসে পড়ল শাড়ির শেষ প্রান্তর। রাত্রির মধ্যভাগে সে নিজেও গা ভিজিয়েছে ওয়াহিদের প্রেমের অবাধ্য বৃষ্টিতে, যে বৃষ্টিতে হতে চলেছে তাদের জীবনের এক নব্য সূচনা। রৌদ্র উজ্জ্বল শীতের সকাল। সকালের মিষ্টি রোদ জানালা ভেদ করে ছুঁয়ে দিল ঝুমুরের চোখ মুখ।
আরামে আর একটু নড়ে চড়ে ওয়াহিদের গা ঘেঁষে শুয়ে রইল। আধো আধো খোলা চোখে দেখল ওয়াহিদের উন্মুক্ত সুঠাম দেহের প্রতিটা ভাঁজ। পরক্ষণে রাতের কথা মনে পড়তেই রক্তিম হলো কপোলদ্বয়। মাথা নুইয়ে নিচের দিকে নজর দিতেই দেখল তার গায়ে ওয়াহিদের সেই কালো শার্ট জড়ানো। ঝুমুর অন্য পাশ ফিরে গলা অবধি ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে রইল। হঠাৎ একটা ঠান্ডা হাত তার গায়ের শার্ট গলিয়ে উদয় ছুল। সেই সঙ্গে নিজের কাছে টেনে নিল ঝুমুরের কোমল শরীরটা। ঘুম জ্বালানো কণ্ঠে বলে উঠে ওয়াহিদ। গুড মর্নিং বউ। গুড মর্নিং। হালকা হেসে বলে ঝুমুর। ঝুমুরকে নিজের দিকে ঘুরিয়ে নেয় ওয়াহিদ। ঝুমুরের দিকে ঝুঁকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, ইউ লুক সো বিউটিফুল ইন মাই শার্ট। এখন থেকে আমার সবগুলো শার্ট তোমার জন্য উন্মুক্ত, মন চাইলে মাঝে মাঝে পরে ফেলবে। ঝুমুর কিছু না বলে ওয়াহিদকে সরিয়ে দিয়ে উঠে চলে গেল। ঝুমুর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওয়াহিদ হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঝুমুর খাটের উপর থেকে ওয়াহিদের মোবাইল আর ওয়ালেট নিয়ে এগিয়ে দিয়ে বলতে লাগলো, নাস্তা করে যাবেন না? ওয়াহিদ হাতের ঘড়ি পড়তে পড়তে আয়নায় ঝুমুরের দিকে তাকায়। ঝুমুরের পরনে একটা লাল খয়েরি পাড়ের শাড়ি। ওয়াহিদ ঝুমুরের দিকে এগিয়ে এসে বলল, নাস্তা পরে অফিসে করে নেব, আর আজ তোমার কলেজ যাওয়ার দরকার নেই, বাসায় রেস্ট নাও, মন চাইলে বই নিয়ে বসো। সকাল সকাল পেটের ডাকে বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকতে পারল না নীরব। রাতে না খাওয়ার ফলে ক্ষুধায় পেট চো চো করছে। বিছানা থেকে উঠে কোনো রকম হাত মুখ ধুয়ে চলে গেল ম্যাসের সামনের গলির খাবারের দোকানে। আজ বাকিতে নাস্তা করতে হবে। হাতে আর কানাকড়িও যে অবশিষ্ট নেই। হোটেলের সামনে যেতেই 13-14 বয়সী এক ছেলে এগিয়ে এলো। নীরবকে দেখেই হাসি মুখে বলতে লাগলো, কি অবস্থা ভাই? 3-4 দিন ধইরা দোকানে আসলেন না কেন? আমার অবস্থা ভালোই রে রিপন, কিন্তু প্যাকেটের অবস্থা খারাপ। যা গরম গরম পরোটা আর ডিম ভাজি নিয়ে আয়, আর আজকে কিন্তু বাকিতে খামু। আর চোখে ক্যাশ অ্যাকাউন্টের বসা হুমায়ুনের দিকে তাকিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলল। হুমায়ুন সাহেব নীরবের কথা শুনলেন। তিনিও চিল্লিয়ে ওই রিপন নামের ছেলেটাকে বলতে লাগলেন, এই রিপন, এই হোটেলে বাকিতে খাওন যায় না, সবার কানে ভালো মতো ঢুকাই দিস। আচ্ছা, ওর বিল আমি দিব। আমার জন্য ও পরোটা ডিম ভাজি দিও। পরিচিত কণ্ঠস্বর শুনে তাকালো নীরব। এদিকে আফরা রিপনকে কথাগুলো বলে হোটেলের ভেতরে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। নীরব আফরাকে সকাল সকাল এখানে দেখে বেশ আশ্চর্য হলো। নীরব ভেতরে ঢুকে আফরার বরাবর সামনের চেয়ারটাতে বসলো। আপনি এখানে? কেন, আসা যাবে না নাকি? তুমি যে কারণে এসেছো আমিও ঠিক সে কারণে এসেছি। বাকিতে খেতে? মুখ ফসকে বলে ফেলল নীরব। আফরার চোখ বড় বড় করে তাকিয়ে রইল নীরবের দিকে। নীরব? না, আসলে আমি বাকিতে খেতেই এসেছিলাম। এর মাঝেই খাবার নিয়ে এলো রিপন। টেবিলে খাবার রেখে দাঁড়িয়ে রইল। নীরব জিজ্ঞাসা করলো, কিরে, কিছু বলবি? রিপন নীরবের দিকে তাকিয়ে বলে, সাহস দিলে একটা কথা কইতাম। নীরব বলে, কি কথা? আফরা এতক্ষণে খাওয়া শুরু করেছে। খাওয়া শেষ করে তাকে আবার ক্লাসে যেতে হবে। এদের সাথে বক বক করতে শুরু করলে ক্লাসটাই মিস হয়ে যাবে। রিপন আফরার দিকে আঙ্গুল তাক করে বলে, নীরব ভাই, আপনার বয়ফ্রেন্ডটা কিন্তু মেলা সুন্দর। আফরা মুখে খাবার নিয়ে কাশতে শুরু করলো। নীরব রিপনের কথা শুনে টেবিল কাঁপিয়ে হাসতে লাগলো। আফরা পানি খেয়ে কোনো রকম কাশি আটকে রিপনকে বলল, এই, তুমি যাও তো এখান থেকে। নীরব রিপনকে আটকে দিয়ে বলল, শোন বলত, মায়েরা বয়ফ্রেন্ড হয় না, বয়ফ্রেন্ড হলাম আমরা, যেমন তুই আর আমি। রিপন অবিশ্বাস্য কণ্ঠে বলে, তাহলে আপনি এই সুন্দরী আপার বয়ফ্রেন্ড? না। বলে উঠে আফরা। তারপর আর কোনো কথা হয় না দুজনের মাঝে। খাওয়া শেষ করে উঠে দাঁড়ায় আফরা। খাবারের বিল দিয়ে হোটেল থেকে বেরিয়ে যায়। নীরব আফরার পাশে হাঁটতে লাগলো। আপনি আমার খাবারের টাকা দিলেন কেন? তুমি কালকে আমাকে রিকশায় করে বাসার সামনে পর্যন্ত নামিয়ে দিলে কেন? এমনিতেই, আপনি গাড়ি পাচ্ছিলেন না তাই। আমিও এমনি, তোমার পকেটে টাকা ছিল না তাই খাইয়েছি, হিসেব বরাবর।
আফরা দ্রুত হেঁটে সামনে চলে গেল। নীরব দাঁড়িয়ে রইল। হঠাৎ চিল্লিয়ে বলতে লাগলো, আমার পকেটে যদি প্রতিদিন টাকা না থাকে তাহলে কি প্রতিদিন খাওয়াবেন? আফরার পায়ের গতি কমলো। হাঁটা থামিয়ে নীরবের দিকে তাকিয়ে বলল, জি না, পকেট খালি থাকলে পেটও খালি থাকবে। নীরব আবার বলল, ভেবে দেখবেন, পরে কিন্তু গাড়ি না পেলে রিকশায় বসার জায়গা দিব না। আফরা কিছু বলল না, নিঃশব্দে হেসে চলে গেল সেখান থেকে। কয়েকদিন ধরে আদিল পড়েছে মহা বিরক্তি। আদিলের দাদা বাড়িতে তার বাবারা 3 ভাই একসাথে থাকতো। এখন তার বাবা না থাকলেও তার 2 কাকা তার পরিবার নিয়ে সেখানেই থাকে। যদিও আদিলের দাদা 3 ছেলেকে জায়গা জমি আগেই ভাগ করে দিয়েছিলেন, সেই সুবাদে আদিলের বাবা তার বাবার ঘরের পাশের জায়গাটা পেয়েছিল। সেখানেই ছোটোখাটো একতলা একটা ঘর বানিয়েছিলেন, যেটাতে এখন আদিলরা থাকে। কিন্তু সমস্যা হলো আদিলের ছোট কাকার মেয়ে পলি। সে সারাক্ষণ মাছির মতো ভন ভন করে আদিলের পেছনে ঘুরে বেড়ায়। ক্লাস 9-এ পড়া একটা মেয়ের এমন আচরণ আদিল রীতিমতো বিরক্ত হয়ে পড়েছে। নেহাতি আপনজন বলে কিছু বলতে পারে না। আদিলের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা মেলা বসবে বিকালে। সেখানে পলিসহ আরও বাকি ভাই বোনগুলো যেতে চাইছে। সাথে আদিলকে যাওয়ার জন্য রীতিমতো পাগল করে তুলেছে। আদিলের মা শাহেদাও ছেলেকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করালেন। বিকালে ঠিক 4টায় সবাই রেডি হয়ে আদিলদের ঘরের সামনে চলে এলো। আদিল বেরিয়ে আসতেই পলি তার সামনে দাঁড়িয়ে ঢং করে বলে উঠল, আমাকে কেমন লাগছে আদিল ভাইয়া? পলির দিকে তাকালে যে কেউ মনে করবে সে কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে। পাথরের কাজ করা ড্রেস, কানে বড় বড় দুল, ঠোঁটে কড়া লাল লিপস্টিক। আদিল পলির আপাদমস্তক দেখে বলে, চলো মেলায় গিয়ে জোকার দেখাবো। পলি আদিলের কথার মানে না বুঝতে পেরে খুশি মনে বলল, হ্যাঁ হ্যাঁ, চলেন দেখবো। পলির ছোট বোন লিলি খিলখিল করে হাসতে শুরু করলো ওর কথা শুনে। এই প্রথম এত কাছ থেকে এত বড় মেলা দেখছে কেয়া। দুপুরে রাফিদের বাড়িতে এসে পৌঁছালেও বিকালের মেলা দেখার লোভ সামলাতে পারল না। মেলায় এসে নিমিষেই শরীরের ক্লান্তি দূর হয়ে গেল কেয়ার। রাফির বোন রিনি আর কেয়া দুজন একাই এসেছে। তারা দুজনে একটা ফুচকার স্টলের সামনে দাঁড়িয়েছিল। বেশি ভিড় থাকায় জায়গা খালি হওয়ার পর ফুচকা নিয়ে খালি বেঞ্চেতে বসলো। হঠাৎ নজর গেল তাদের সামনে বসে থাকা একটা মেয়ের দিকে। কেয়া আর রিনি হাঁ করে একে অপরের দিকে তাকায়। মনে মনে ভাবলো, আমরা কি ভুল করে বিয়েতে চলে এসেছি নাকি? সামনে বসা মেয়েটা আর কেউ না, পলি। একাই বসে ফুচকা খাচ্ছিল আর আদিল বাকিদের জন্য আইসক্রিম কিনতে গিয়েছিল। আদিল এসে পলির পাশে দাঁড়ালো আর বাকিরা আইসক্রিম খেতে খেতে হেলে দুলে আসছে। পলি আদিলের হাত খালি দেখে বলে উঠল, আমার জন্য আইসক্রিম আনোনি আদিল ভাই? আদিল নামটা শুনে কেয়া চমকে উঠল। মুখ তুলে তাকাতেই আদিলের সঙ্গে দৃষ্টি মিলে গেল। দিবসের শেষ ভাগ। প্রকৃতির ধরাবাঁধা নিয়মে ধীরে ধীরে সূর্য তার উষ্ণতা হারাচ্ছে। রক্তিম আলোয় ছড়াছড়ি আকাশ জুড়ে। সুগভীর নদীর বক্ষে মৃদু ঢেউ। চারপাশে বইছে ফিনফিনে ঠান্ডা হাওয়া। সেই হাওয়ায় তালে দুলছে নদীর ধারে অবহেলায় বেড়ে ওঠা বনফুলগুলো। বাতাসে ভেসে আসছে বনফুলের ঘ্রাণ। প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্যে মেতে আছে কেয়া। তার বসে থাকা কাঠের ব্রেঞ্চটা একটু নড়ে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি জানান দিল। আদিল নিঃশব্দে বসলো কেয়ার পাশে। তাদের মাঝে দূরত্ব বেশ। আদিল তার হাতের চায়ের কাপ দুটো দুজনের মাঝখানে রাখলো। তখন কেয়া আর আদিলের দেখা হয়ে যাওয়ার পর কেয়া চলে যেতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে আদিল পলিদের গাড়ি করে বাড়ি পাঠিয়ে দিয়ে কেয়ার কাছে গিয়ে বলল, তোর সাথে আমার কথা আছে। তাই কেয়াও রিনিকে বলে থেকে গেল। কিন্তু সন্ধ্যার পর রিনির একটা টিউশনি থাকায় সে থাকতে পারল না কেয়ার সাথে। তুই এখানে কিভাবে? আদিলের কথা শুনে কেয়া তার মুখের দিকে তাকালো। তাদের শেষ দেখা হয়েছিল প্রায় 1 মাস আগে, প্রথম পরীক্ষার দিন। এরপর থেকে আর দেখা হয়নি। কারণটা হয়তো আলাদা হলে পরীক্ষার সিট পড়া, নয়তো আদিল চায়নি তাদের দেখা হোক।
আদিলের চোখে তাকালেই বিষাদে ভরে ওঠে তার হৃদয়। একটা মানুষ দুনিয়ার সব কিছু বুঝতে পারে অথচ তার এমন প্রগাঢ় অনুভূতি বুঝতে অক্ষম। এটা ভাবতেই তার নিজের উপর ভীষণ হাসি পায়। এতটাই ঠুনকো তার অনুভূতি, এতটাই ভিত্তিহীন। কি হলো? কি বলছিস না কেন? আদিলের কণ্ঠে ধ্যান ভাঙল কেয়ার। সোজা হয়ে বসে আদিলের দিকে দৃষ্টি তাক করে বলল, রাফি ভাইদের বাড়িতে বেড়াতে এসেছে। ও নে, এই চাটা খা। বেশ ভালোই ঠান্ডা পড়েছে। শীতের পোশাক পরে আসিসনি কেন? আদিল এমনভাবে কথাগুলো বলল মনে হয় কেয়ার সাথে তার সম্পর্ক স্বাভাবিক। আদিল একটা চায়ের কাপ কেয়ার দিকে এগিয়ে দিয়ে বলল। কেয়া চায়ের কাপ হাতে নিয়ে নিরুত্তাপ বসে রইল। আদিলের উদ্দেশ্যে বলে উঠল, এই তাহলে তোর গুরুত্বপূর্ণ কাজ, যার কারণে কোনো রকম পরীক্ষা শেষ করে ছুটে আসা। তবে মেয়েটা সুন্দর, দুজনকে একসাথে মানাবে। কোন মেয়ে? তুই কার কথা বলছিস? কেন বুঝতে পারছিস না? যাকে নিয়ে ঘুরতে এসেছিস অবশ্যই তার কথাই বলছি। কি আবল তাবল বকছিস? তুই যা ভাবছিস সেরকম কিছুই না। পলি আমার ছোট চাচার মেয়ে। মেলায় নিয়ে আসার জন্য জোরাজোরি করছিল, আর মাও বারবার বলছিল তাই। ও আচ্ছা। কয়েক সেকেন্ড নিঃশব্দে কাটলো। কেয়া বলে উঠল, আদিল তুই এমন করছিস কেন? ফোন দিলে ফোন ধরছিস না, দেখাও করিস না এখন। আমি জানি তুই ঝুমুর সামনে পড়তে চাস না, তাই এখানে চলে এসেছিস। ওকে ভুলে যা প্লিজ। যে মানুষটা তোর জীবনে কোনোদিন আসেইনি তাকে ভেবে কষ্ট পাওয়া কি বোকামি নয়? নিজের অনুভূতি লুকাতে অন্য একজনকে কেন কষ্ট দিচ্ছিস? আমি কাউকে ভালোবাসি না, আর না কারো কাছ থেকে অনুভূতি লুকাতে এখানে এসেছি। আর আমি আমার জন্য কাউকে কষ্ট পেতে তো বলিনি। তবুও আমার জন্য কেউ কষ্ট পাক তা আমি কখনোই চাইব না। পারলে আমার হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিস। কেয়ার গভীর চোখ জোড়া অশ্রুতে ভরে উঠল। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। বলতে লাগলো, যার জীবনে কষ্টই সই, তার আবার নতুন করে কষ্ট কিসে? তুই শুধু চাইলে তার জখমের মলম হতে পারিস। একবার ফুলের দিকে হাত বাড়ানোর আগেই মুখ থুবড়ে পড়েছে। দ্বিতীয়বার কাটার আঘাত খাওয়া নিশ্চিত জেনেও হাত বাড়াতে চাই না। কাঁটা ছাড়াও ফুল হয়, হয়তো খুব কম দামি, তবে ফুল তো। এই যেমন বনফুলগুলো, যখন খুশি ধরা যায়, ছোঁয়া যায়। এত বিষাদের মাঝেও মুখ ভরে হাসলো আদিল। গরিব হতে পারি, তবে কম দামি জিনিসে আমার পোষায় না। আদিলের কথায় মুখে অন্ধকার নেমে এলো কেয়ার। একটু থেমে আদিল আবার বলল, তবে বনফুল আমার পছন্দের। আদিল কেয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠে, কেয়া, হবি কি আমার হৃদয়ের বনফুল, যাকে ছুঁতে গেলে থাকবে না কোনো কাটার আঘাতের ভয়। থাকবি তো সর্বদা বনফুলের মতো এমন কোমল, নিরহংকার। কেয়া নিরুত্তর, নির্বাক। অপ্রত্যাশিত কিছু পেয়ে গেলে হয়তো মানুষ এমনই হয়ে যায়। কিছু সেকেন্ড পরই কেয়া আরও দ্রুত গতিতে মাথা নাড়ালো। আদিল কেয়ার মুখের দিকে তাকিয়ে উদাস কণ্ঠে বলে, কেয়া, আমি তোর অনুভূতিগুলো উড়িয়ে দিতে চেয়েও বারবার অক্ষম হয়েছে। ঢাকা থেকে এসেও আমি একটু স্বস্তি পাচ্ছিলাম না। গলায় কাটা আটকে গেলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন মনে হচ্ছিল আমার। প্রতিটা পদে পদে নিঃসঙ্গ অনুভব করছিলাম। তবে জানিস, আজ তোর মুখটা দেখেই আমার উদাসীনতার প্রতিফলন তোর চোখে দেখতে পেলাম। আমার মনে হয় আমরা চাইলেই দুজন দুজনের নিঃসঙ্গতা ভাগাভাগি করে নিতে পারি। ওয়াহিদ বাড়ি ফিরল রাত 9টায়। ঘরে ঢুকে দেখলো ঝুমুর টেবিলে বসে খাতায় কিছু আঁকাআঁকি করছে। ওয়াহিদ হাতের ব্যাগটা সোফায় রেখে নিঃশব্দে ঝুমুরের পিছনে গিয়ে দাঁড়ালো। কড়া পারফিউমের পরিচিত ঘ্রাণ ঝুমুরের নাকে ঠেকতেই পেছনে ফিরে তাকালো ঝুমুর। ওয়াহিদকে দেখে তড়িঘড়ি করে খাতাটা লুকিয়ে ফেলল। ওয়াহিদ বলে উঠল, বুঝলে কি করে আমি এসেছি? পারফিউমের ঘ্রাণ। ও আচ্ছা, খাতায় কি লুকাচ্ছ দেখি। ঝুমুর খাতাটা আড়াল করে ফেলল। না না, কিছু না। ওয়াহিদ কৌশলে ঝুমুরের হাত থেকে খাতাটা নিয়ে নিল। খাতায় করা ঝুমুরের অভানীয় শিল্প দেখে তার মাথায় হাত। খাতায় অ্যাপ্রন পরা লম্বা একটা ছেলে আঁকা, যার গালে সুইয়ের মতো দাড়ি, চুলগুলো সুইয়ের মতো লম্বা লম্বা। সুন্দরের মধ্যে আছে শুধু শুধু চোখগুলো, সেগুলোর আবার লেন্সগুলো লাল লাল, ঠিক যেন ভ্যাম্পায়ার। নিজের এমন অনিরুদ্ধ সুন্দর চিত্র দেখে ওয়াহিদ ঠিক কী রিয়াকশন দিবে বুঝে উঠতে পারছে না। তবে খুব কষ্টে নিজের হাসি চেপে রাখলো। কণ্ঠে গাম্ভীর্য এনে বলে,
তাহলে সারাদিন তুমি ঘরে বসে বসে এগুলো করো? এই তোমার পড়ালেখা নমুনা? এইভাবে পড়লে তোমার প্লাস আসবে? ঝুমুরের চোখে মুখে আমাবস্যার চাঁদ নেমে এলো। ওয়াহিদ গায়ের শার্ট খুলতে খুলতে আলমারির দিকে যায়, টি শার্ট ট্রাউজার বের করে আবার ঝুমুরের কাছে আসে। ঝুমুরের বায়োলজি বই নিয়ে একটা চ্যাপ্টার এগিয়ে দিল আর বলল, তোমার হাতে 1 ঘন্টা টাইম, পড়া শেষ করো, আমি পড়া জিজ্ঞেস করব। পড়া শেষ করতে করতে ঝুমুর 1 ঘন্টা শেষ করে 2 ঘন্টায় পা দিয়েছে। তবুও তার মনে পড়ার চেয়ে অন্য চিন্তা বেশি। ওয়াহিদ ল্যাপটপে কিছু কাজ করছিল। ঝুমুর অনেকক্ষণ যাবৎ তাকে কিছু বলার চেষ্টা করছে, লক্ষ্য করছে ওয়াহিদ। কি বলবে বলে ফেলো। ঝুমুর হকচকিয়ে গেল। আচ্ছা, আপনার ওই বান্ধবী কণা যে উনি কি করেন? ওয়াহিদ ভ্রু কুঁচকে তাকালো। কেন? ওর ব্যাপারে জেনে তুমি কি করবে? না, এমনি জানতে ইচ্ছে হলো আর কি। ও, কণা একজন গ্রাফিক্স ডিজাইনার। ও খুব দক্ষতার সাথে ডিজাইন বিশ্লেষণ করতে পারে। আমি তো ভাবছি আমাদের হসপিটালের নিউ লোগো ওকে দিয়ে ডিজাইন করাবো। হসপিটালে যাওয়ার পথে ওদের বাসা, একদম তোমাকে নিয়ে যাব। হসপিটালে যাওয়ার পথেই বাসা? তাহলে তো এদিকে আশেপাশেই বাসা, তাই না? হ্যাঁ, এই তো মিরপুর 10 কাজীপাড়া। ও তো এতদিন দেশের বাইরে ছিল, এই কয়েকদিন হলো বাংলাদেশে এসছে। ইনিয়ে বিনিয়ে ওয়াহিদের কাছ থেকে কোনার বাসার ঠিকানাটা জেনে নিল। ঝুমুরের মাথায় কিছু ঢুকছে না। ওই দিনের সেই ঘটনার জন্য যদি কোনা দায়ী হয়, তাহলে সে এইসব কেন করছে? উদ্দেশ্য কি তার? ঘড়ির কাঁটা যখন 10টার ঘরে, তখন আদিল ঘরে ফিরল। কেয়াকে বাসায় পৌঁছে দিয়েছে অনেক আগেই। এতক্ষণ বাইরে ঘুরছে, চা খেয়েছে। ঘরে ঢুকতেই দেখলো খাবার সামনে নিয়ে মা বসে আছে। আদিলকে দেখে এগিয়ে গেলেন শাহিদা। জমিদারের এতক্ষণে ফেরার সময় হয়েছে। আমি তো ভাবলাম নতুন থাকার জায়গা জুটেছে, আর তখন ছেলেমেয়েগুলোকে এমন একা পাঠিয়ে দিলি কেন? কি এমন কাজ পড়েছিল তোর? আমি তো ওদেরকে গাড়ি ঠিক করে পাঠিয়েছি। খাবার দাবার কিছু আছে, থাকলে দাও। খিদের পেটের পোকামাকড়, পেটের নাড়িভুড়ি সব খাওয়া শুরু করেছে। কেন? এতক্ষণ যার সাথে ঘুরছিলেন তার সাথে কি আসতে পারলেন না? কি বলছো? আমি আবার কার সাথে ঘুরছিলাম? এই কথা ঘোরাবি না একদম। পলি আমাকে সব বলেছে। তুই নাকি কোন মেয়ের সাথে কথা বলার জন্য বসেছিলি। ও মা, এই এক তুমি আর তোমার পলি পাগল করে দিচ্ছ দুজনে। কেয়ার সাথে দেখা হয়েছিল তাই একটু কথা বললাম, আর এতক্ষণ তো এমনিই ঘুরলাম। ছোটবেলার এক বন্ধুর সাথে দেখা, এই জন্য আরো দেরি হয়ে গেল। আদিলের মা কেয়ার কথা শুনে চমকে গেলেন। কেয়া, ও এখানে কি করছে? ওর খালার বাড়িতে এসেছে। ও, এখানে নিয়ে আসিস তো একদিন। অনেক দিন হয়ে গেল মেয়েটাকে দেখি না। আসার সময় তো তাড়াহুড়ায় বলেও আসতে পারলাম না। আচ্ছা, একদিন একবার নিয়ে আসবো নে, এখন খাবার দাও। আদিল কথাটা আস্তে বললেও শাহিদা বেগমের কানে গেল কিছুটা। কি বললি? বললাম যে আচ্ছা নিয়ে আসবো একদিন। ও আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কুয়াশাময় শীতের সকাল। প্রায় 1 ঘন্টা মর্নিং ওয়াক শেষ করে ঘরে ফিরে এলো ওয়াহিদ। ঝুমুর এখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আজ ওর কলেজ বন্ধ। ওয়াহিদ ঝুমুরকে ডেকে দিল। ঝুমুর মিটমিট করে চোখ খুলে দেখলো ঘড়ির কাঁটা 7টার ঘরে। আরও একটু ঘুমিয়ে নিবে ভেবে যেই আবার বিছানায় শুতে যাবে, ওয়াহিদ এসে তার হাত টেনে ধরল। তাড়াতাড়ি ওঠো, তোমার রুটিনে 6:30 ওঠার কথা লেখা আছে। তুমি অলরেডি আধা ঘন্টা লেট। হাত মুখ ধুয়ে পড়তে বসো। ঝুমুরের সকাল সকাল এত আরামের ঘুম ব্যাঘাত ঘটায় চোখ মুখ কুঁচকে বসে রইল। কি আর করার, শেষমেশ উঠতে হলো। 8:30 বাজে ওয়াহিদ বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। এতক্ষণে ঝুমুরের ঘুম পুরোপুরি কেটে গেল। সাদা রঙের ডুপ্লেক্স বাড়িটা। অদ্ভুতভাবে বাড়িটার দরজা জানালা হতে দেওয়ালের রং সব কিছুই সাদা। তবে সাদা রংটা খুব স্বচ্ছ সুশ্রী, সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে মিলে যায়। বাড়ির দোতলায় খোলা বারান্দায় ল্যাপটপ নিয়ে বসে আছে কণা। গেটের দারোয়ান এসে জানিয়ে যায় বাড়ির গেটে কেউ একজন দাঁড়িয়ে আছে। গেটে দাঁড়িয়ে থাকা পরিচিত মানুষটার মুখ দেখে চমকে উঠে কণা। ও এখানে কি করছে?